নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বিশেষ লাইভ ফোন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা জানেন লাইভ মানেই সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পাচ্ছেন, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা রাখছেন এবং তার সঙ্গে মানসিকভাবেও যদি কেউ বিধ্বস্ত হয়ে থাকেন আপনারা ফোন করতে পারেন। ডাক্তারবাবুরা সরাসরি আপনাদের বিভিন্ন এই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করবেন এবং কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন আসা যায় সেইভাবেই তারা কিন্তু অবশ্যই আপনাদের প্রপার অ্যাডভাইসটা দেবেন। এবং আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারাই তারা কিন্তু ভীষণভাবে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুন্দর সঠিক একেবারে কি বলবো সুস্থ সবল সতেজ জীবনকে কিন্তু উপহার দিচ্ছেন। আজকেও কিন্তু আমাদের সেইভাবেই আমরা আলোচনা রাখবো, তার কারণ আপনারা আশায় বসে থাকেন আজকে কি নতুন কিছু পাবেন এবং আলোচনাটা থাকবে বিভিন্ন রোগ সম্পর্কিত, অবশ্যই সেটা আপনারা জানেন এবং আমরা সেটা আপনারা অনেক সময় অবগত যে বিভিন্ন রোগ নিয়ে আপনারা হয়তো অনেক সময় অজানা রয়েছে, সেই কিছু অজানা রোগকে নিয়েও কিন্তু আমরা আলোচনা রাখি এবং ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু আপনাদের কাছে আলোচনাগুলোকে পৌঁছে দেন এবং ভীষণভাবে একটা সুন্দর অ্যানালিসিসের মাধ্যমে আপনারা কিন্তু ভীষণভাবে সেটার একটা ফিডব্যাক, ভীষণ রেজাল্টটা পান। তখন আগে থেকে অ্যালার্ট হওয়াটাও কিন্তু আমাদের খুব জরুরি। তখন আমরা অনেক সময় রোগকে আমরা বুঝতে পারি না কোন রোগ আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধছে এবং সেইটাকে যাতে কোনোভাবে না হয় তার জন্য আগে থেকে আমরা কিভাবে প্রিকশন নেব, আগে থেকে কীভাবে রোগটিকে প্রিভেন্ট করব। তখন কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তখন রোগটিকে প্রতিরোধ করাটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেইভাবে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবে কাজ করে যাচ্ছেন আর তারা তাতে কিন্তু একেবারে সাকসেসফুল, সেটা বলতেই হয়। প্রত্যেকটি ডক্টর একেবারে নিখুঁত নির্ভুল তাদের কিন্তু এই যে ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে ভীষণভাবে রেজাল্টটা দিচ্ছেন। আজও আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদার সিএমই, তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আসুন আমরা আলোচনা রাখি আজকে পার্কিনসন যে এই রোগটি বিভৎস আরেকটি রোগ, ভয়াবহ একটি রোগ, এই রোগটি থেকে কিভাবে আমরা মুক্ত হব, মুক্তি পাবো এবং রেহাই পাবো এবং আগে থেকে কিভাবে আমরা বুঝবো তার সিমটমগুলো, সব কিছু বিশদভাবে কিন্তু আজকে আমরা আলোচনা রাখছি। সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে কিন্তু আমাদের একটি আলোচনা রেখেছি। আমরা যে কোনো রোগী আমাদের কাছে ভয়াবহ, যে কোনো রোগী যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, কষ্টদায়ক, কিন্তু এই রোগটি যেটা হলো পার্কিনসন বা এটার সঙ্গে এই রোগটির আমরা সিমটমগুলো আগে জেনে নেব যে কিভাবে এই রোগটি আমরা হচ্ছে আমাদের শরীরে, আমরা আগে থেকে কিভাবে আমরা বুঝবো, অ্যালার্ট হব, আমরা সেই বিষয়ে আজকে আপনার কাছে জিজ্ঞাসা রেখেছি। মেনলি কি হচ্ছে, আমরা কিছু কিছু রোগ থাকে সেগুলো নিয়ে আমরা বারবার ধরে আলোচনা করি। কারণ হচ্ছে পার্কিনসন এমনই একটা রোগ যেখানেতে অন্যান্য প্যাথিতে আপনি যখন যাবেন আপনাকে ডাইরেক্ট বলে দেবে যে এর কোনো ট্রিটমেন্ট নেই, এর শুধু সিমটম যেগুলো আছে সেই সিমটমটাকে কম রাখার জন্য ট্রিটমেন্ট আছে, তার জন্য আপনাকে আজীবন মেডিসিনটা খেয়ে যেতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেই সিমটমগুলোকে কম রাখার জন্য মেডিসিন যখন খাচ্ছেন তখন কিন্তু রোগটা ভেতর ভেতর বাড়তে থাকছে এবং একটা সময় গিয়ে দেখা যায় যে পেশেন্ট একদম বেডরিডেন্ট হয়ে গেছে। তো এই কারণের জন্য আমরা কিছু কিছু টপিক থাকে যার মধ্যে একটা পার্কিনসন, যেটাকে সব জায়গাতে বলে যে কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আয়ুর্বেদে এটা ট্রিটমেন্ট আছে এবং বহু পেশেন্ট আমাদের কাছে এসেছে পার্কিনসন নিয়ে, যারা এখন ঠিক আছেন, সুস্থ জীবনযাপন করছেন, ওনার যা যা প্রবলেমস ছিল সেই প্রবলেমগুলো এখন কেটে গেছেন। এমনকি এরকমও পেশেন্ট আছেন যারা বেডরিডেন্ট অবস্থা থেকেও আমাদের কাছে এসেছিলেন। আমরা সেখানেতে মেডিকেশনের মাধ্যমে, পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে আমরা কী করেছি, সেই পেশেন্টগুলোকে সুস্থ করেছি। তারা এখন নর্মাল হাঁটাচলা করছে, দৈনন্দিন যা কাজকর্ম সেগুলোও করছে, তাতে কোনো রকম তাদের প্রবলেম হচ্ছে না। তো সেই কারণেই আজকে আমরা পার্কিনসন আজকে কেন বহুবারই আমরা আলোচনা করেছি, আজকেও রাখবো।
আমি ফোনটা ধরে নিই, তারপরে একদম। আসছি। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কৌশিক দাস বলছি, কোথা থেকে ফোন করছেন? খড়গপুর থেকে। কি সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে খাওয়ার পরে মুখ টক হয়ে যাচ্ছে পুরো। আচ্ছা এইটা দেখছি আর মানে 1 বছর মতো হয়ে গেল দেখছি এরকম হচ্ছে। আচ্ছা, এটা কি যে কোনো সময় আপনি খাচ্ছেন সেই সময়তে, না পার্টিকুলারলি দুপুরে ভাত খেলে, রাতে ভাত হ্যাঁ, খেলে? দুপুর বেলাটা বেশি হচ্ছে। দুপুর বেলাটা বেশি হচ্ছে। আপনার বয়স কত এখন? বয়স হচ্ছে 37 বছর। 37 বছর। আপনাকে কি কাজের জন্য অনেকক্ষণ কি খালি পেটে থাকতে হয়, বা আগে থাকতেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি 1 বছর ধরে এই রোগটাতে ভুগছেন, এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন, বা কি কারণে রোগটা হচ্ছে সেটা কি জেনেছেন? না না না, কোনো ট্রিটমেন্ট করি। কোনো ট্রিটমেন্ট করেননি? ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি এই রোগটা নিয়ে। মেনলি যেটা হয় যে এই যে আমাদের মুখ টক হয়ে থাকা মানে হচ্ছে আমাদের ভেতরে একটা অ্যাসিডিটি হচ্ছে, একটা চাপা অম্বল, একটা অ্যাসিডিটি আমাদের হচ্ছে। তার সাথে সাথে ওনার হয়তো গ্যাস্ট্রাইটিসেরও একটু প্রবলেম আছে। তো আমরা বারবার ধরে বলেছি যে এই যদি আমাদের অ্যাসিডিটি থাকে, যদি আমাদের কোনো রকম অম্বল থাকে, কিংবা যদি গ্যাস আমাদের হয়, সেটাকে এইভাবে ছোটোভাবে নেবেন না। কারণ আপনি 1 বছর ধরে ভুগছেন, আপনাকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে হচ্ছে, সেটা কি জানলেন বা কোনো ট্রিটমেন্ট করেছেন কিনা, আপনি বললেন না। দেখুন, এই যে আপনার মুখ টক হচ্ছে মানে আপনার অ্যাসিডিক রিয়াকশান হচ্ছে। আগে আপনার একটা হিস্ট্রি আছে যে আপনি দীর্ঘদিন না খেয়ে থাকতেন, এর ফলে কি হয়, আমাদের স্টমাকেতে একটা অ্যাসিডের সিক্রিয়েশন হয়। সেই অ্যাসিডের সিক্রিয়েশন যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে এটা আলসারের দিকে যেতে পারে। এছাড়াও যদি আমাদের লিভারের কোনো রকম প্রবলেম আসে, লিভার ফাংশানে যদি প্রবলেম আসে, যেমন আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে চালায় হচ্ছে বাইল বলে এক ধরনের প্রোডাক্ট থাকে, সেটা আমাদের গোটা ডাইজেস্টিভ সিস্টেমটাকে চালায়। যদি লিভারের কোনো ফাংশানের জন্য যদি ওই বাইলের পরিমাণটা, বাইল সিক্রিয়েশনের পরিমাণটা যদি কম হয়, তাহলে কিন্তু ওটা আস্তে আস্তে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে খারাপ করে। তো আপনাকে একটুখানি সচেতন হয়ে জিনিসটাকে দেখতে হবে। কারণ যদি লিভার এর জন্য কারণ হয়, যদি স্টমাক যেখানেতে এইচসিএল ফর্মেশন বাড়ছে, কারণ আপনার একটু টক টক ভাব লাগছে এই কারণের জন্য, তাহলে কিন্তু ভবিষ্যতে যদি এইটাকে ঠিক না করা হয়, তাহলে কিন্তু আলসারের দিকে যেতে পারে। তাই একটুখানি জেনে নিন যে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কী হচ্ছে। তার জন্য কিছু পার্টিকুলারলি টেস্টের প্রয়োজন আছে, তারপরে আপনি ওষুধ খান। দেখবেন যদি লিভারেরও প্রবলেম হয় কিংবা স্টমাকের প্রবলেম হয়, সেইটার জন্য যদি আপনি ট্রিটমেন্টটা করেন, তাহলে এক তো আপনার লিভারও ভালো হলো বা স্টমাক ভালো হলো, তার সাথে সাথেই রোগটা ভালো হবে। কারণ আমরা অনেক সময় কি করি, এই সমস্ত কেসে আমরা কিছু না জেনেই আমরা ওষুধ খেয়ে নিই, আমরা গ্যাসের ওষুধ খেয়ে নিই, কিংবা আমরা হাইপার অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিই। তো সেইখান থেকে কি হয়, অনেক সময় সেইটার একটা সাইড এফেক্টও হয়, কারণ কি প্রবলেম হয়েছে না জেনে আমরা ওষুধ খেয়ে নিলাম। তাই আপনার ক্ষেত্রে একটাই বলবো, আপনার একটা প্রপার ডায়াগনোসিস দরকার। 1 বছর ধরে রোগটা হচ্ছে, এটাকে আর ফেলে রাখবেন না। তাই একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ফোন করে, খড়গপুর থেকে বলছেন, খড়গপুরেতে আমাদের চেম্বার আছে, ডেট একটু পরে বলে দেওয়া হবে, সেখানেতে আপনি আসবেন। সেখানে এসে আপনি যোগাযোগ করুন, বা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওখান থেকেও আপনাকে গাইড করে দেবে কোন ডেটেতে খড়গপুর আছে। আর আমরা কিছু টেস্ট করে দেখে নেব, তারপরে এটার জন্য কি করতে হবে সেটা আপনাকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দেবো। একদম। স্যার, আমরা যেটা নিয়ে আলোচনা করছি পার্কিনসন, এই রোগটি সম্বন্ধে অনেকেই অবগত নয়। তার কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু একটু সহজভাবে, যেটা আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু বলে দেয়, আপনারা সেইভাবে কিন্তু অ্যানালিসিস করে দেন যে এটার সঙ্গে কোন রোগের একটা ভীষণভাবে অ্যাটাচমেন্ট রয়েছে, আমরা সেটা জানবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি কালীঘাট থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। কত বয়স, কত এবং কি সমস্যা? বয়স 32 বছর বয়স। আমার সমস্যা হচ্ছে আমি মানে আমার গ্যাসের প্রবলেম আছে, আর খেয়ে নিলেই না পেটটা কেমন ভার হয়ে যায়, আর মানে মনে হয় যেন অ্যাসিড হয়ে যাচ্ছে, মুখটা টক হয়ে যায়। আচ্ছা, আপনার কি এমনি পেট পরিষ্কার থাকে? পেট রেগুলার পরিষ্কার থাকে। রেগুলার পরিষ্কার থাকে। খাবার দাবার কি একটু স্পাইসি খাবার, বাইরের খাবার একটু বেশি খান?
রেগুলার পরিষ্কার থাকে না। থাকে না? আচ্ছা, আপনি কি একটু স্পাইসি খাবার কি একটু বেশি খান, তেল ঝাল মশলা? হ্যাঁ, তেল ঝাল একটু খাই। আচ্ছা, ঠিক আপনার ক্ষেত্রেও জিজ্ঞাসা করব, আপনিও কি এর আগে খালি পেটে থাকতেন খুব? হ্যাঁ, খালি পেটে আগে মানে কাজের জন্য তো থাকা হতো। হ্যাঁ, তো প্রবলেমটা এখানেই হয়, এই জায়গাতেই হয়, কিছু কিছু কারণ এর পেছনে থাকে। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। আমি একটু আগেও এটা নিয়েই বললাম, এটা নিয়ে আলোচনা করলাম যে কিছু কিছু কারণ থাকে, যেমন দীর্ঘদিন খালি পেটে থাকা, সেখানে অ্যাসিডের সিক্রিয়েশন হওয়া, কিংবা ওনার লিভারের কোনো রকম প্রবলেমের জন্য যদি বাইল আমাদের না বেরোয় ঠিকঠাক, সেখান থেকে একটা ডাইজেস্টিভের সিস্টেম খারাপ হয়। তার সাথে সাথে ওনাকে ল্যাকটিনটা রেগুলারলি ক্লিয়ার রাখতে হবে, কারণ ল্যাকটিন যদি ক্লিয়ার না হয় সেখান থেকেও একটা গ্যাস ফর্ম করে, এবং এই যে উনি অল্প খেলে পেট ভার থাকছে, সেটাও কিন্তু এর একটা কারণ হতে পারে। তো আপনাকে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, তার সাথে সাথে লাইফস্টাইলটাকেও ঠিক রাখতে হবে। এই যে আপনি তেল ঝাল মশলা আপনাকে কম খেতে হবে, ঘরোয়া খাবারের ওপর আপনাকে চলতে হবে, তার সাথে সাথে এটার কিন্তু ট্রিটমেন্টও করাতে হবে, কারণ যদি এটা ঠিকঠাক না হয় ভবিষ্যতে কিন্তু অনেক রকমের প্রবলেম আসবে, লিভারের প্রবলেম আসবে, আলসারের প্রবলেম আসবে। আর যদি দীর্ঘদিন ধরে যদি আমাদের ল্যাকটিন ক্লিয়ার না হয়, যদি আমাদের কনস্টিপেশনের ধার থাকে, তাহলে কিন্তু কোলনেতে আমাদের অনেক বড় ধরনের একটা রোগ হতে পারে। তো সেই ক্ষেত্রেই বলবো যে এটাকে সিরিয়াসভাবে নিয়ে ট্রিটমেন্ট করান। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, আপনার যে কাছাকাছি যে সেন্টার থাকবে সেখানে আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কিভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে, কিভাবে ডায়েট মেনটেন করতে হবে, আর কিছু দিনের কিছু মেডিসিনস আমরা দেবো, সেটা যদি ঠিকঠাক মতো করে খান, দেখবেন এখন তো আপনি ভালো হবেন, ভবিষ্যতেও আপনি ভালো থাকবেন। আসলে এই রোগগুলো না, গ্যাস অম্বল অ্যাসিডিটি, এগুলোকে আমরা খুব কমন একটা ডিজিজ বলবো, মানে কমন প্রবলেমস বলবো। এগুলোকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, বাইরে থেকে কিছু ওষুধপত্র কিনে আবার কিছুক্ষণের জন্য আমরা রিলিফ পাই, তারপর আবার হয়তো ঘুরে ফিরে সেই রোগটি যখন আবার আমাদের কাবু করে তখন একটু আবার হেলদোল হয়ে এইগুলো ব্যাপারগুলো থাকে। সেই জন্য আগে থেকে আমার মনে হয় এগুলোকে সিরিয়াসভাবে, একদম ক্যাজুয়াল না হয়ে সিরিয়াসভাবে যদি রোগটিকে যদি আপনারা ভালো করতে চান, তাহলে কিন্তু এনবিপির হাত ধরতে হবে, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরতে হবে ভীষণভাবে। সেটা কিন্তু একেবারে কি বলবো, নির্মূল করে দেয় রোগটিকে একেবারে রুট থেকে, যেটা শিকড় থেকে আপনাকে একদম প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে কিন্তু এই যে গ্যাস অম্বলের কবলে কিন্তু আর পড়তে হবে না। সেটাই কিন্তু স্যার সুন্দরভাবে আপনাদেরকে অ্যানালিসিস করে দেন এনবিপি। প্রত্যেকটি ডক্টররা কিন্তু সেইভাবে কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু অ্যানালিসিস করে একটা প্রপার একটা ওয়েতে আপনাদেরকে বেশ সুন্দর একটা সুন্দর সুস্থ জীবনকে উপহার দেন। স্যার, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে পার্কিনসন, যেটা আমি বললাম যে এই রোগটি সম্বন্ধে অনেকে অবগত নয়, কিন্তু আমরা এটার সঙ্গে কোন রোগকে আমরা অ্যাটাচ করব বা জানবো আমরা যে এই রোগের সাথে এই রোগের যেন একটা রিলেশন রয়েছে, এই রোগের কাবু হতে পারি আমরা আগে থেকে, আমরা কিভাবে প্রিকশন নেব আমরা জানবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার, আমি এয়ারপোর্ট থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? এয়ারপোর্ট থেকে বলছি। এয়ারপোর্ট থেকে, বলুন বলুন, কি সমস্যা? হ্যাঁ, সমস্যা বলতে আমার মামার আর কি কোমরে একবার চোট লেগেছিল, মানে ফ্যাট লেগেছিল, তারপর থেকেই মাঝের মধ্যেই কোমরে একটা পেন হয়। এবার এক্সরে করা হয়েছিল, তাতে করে কোনো কিছু ধরা পড়েনি, আচ্ছা নর্মালি আছে। আচ্ছা শুধু বলেছিল হাড়ের রস শুকিয়ে গেছে। আচ্ছা, এটার আয়ুর্বেদিক কোনো রকম সলিউশন আছে কি? দেখুন অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে, কিন্তু তার আগে কিছু জিনিস জানতে হবে। যেমন ওনার যে চোট লেগেছিল, যখন এক্সরেটা তো তখন করানো হয়েছিল? একদম একদম। আচ্ছা, তারপরে এখন কি রিসেন্ট কোনো রকম এক্সরে করানো হয়েছে? না। আচ্ছা দেখুন, পুরনো যদি চোট লাগে ওই সময় হয়তোবা কোনো রকম খুব মাইনর কোনো রকম প্রবলেম যদি থাকে, অনেক সময় এক্সরে রিপোর্টে সেটা আসে না। কিন্তু যদি সেটা ডে বাই ডে হয়তো সেই মাইনরটা থেকে যদি বাড়তে থাকে, তখন কিন্তু বেশ কিছুদিন পরে গিয়ে সেইটার বহিঃপ্রকাশ হয়। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে ট্রিটমেন্ট অবশ্যই আছে, সেটা আমাদের একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, এই নয় যে আপনাকে আজীবন ধরে মেডিসিনস খেতে হবে। কিন্তু আপনার ট্রিটমেন্টের আগে সবসময় আগে কজটাকে জানতে চাই, কারণ কজটাকে জেনে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে সেখানেতেই সাকসেস হবে এবং লং টাইম ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে না। তাই আপনার কাছ থেকে একটাই কথা বলবো যে আপনি কারেন্ট একটা কোমরের এক্সরে করান, এক্সরে করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে
আপনি এয়ারপোর্ট থেকে বলছেন, মধ্যমগ্রাম। থেকে বলছি, হ্যাঁ। মধ্যমগ্রাম আমার, ভাড়াই নম্বর। হ্যাঁ, মধ্যমগ্রামে আপনার কাছে হবে। আপনি মধ্যমগ্রামে এসে এক্স রে প্লেটটা নিয়ে এসে একবার যোগাযোগ করুন। আমরা একবার দেখে নিই যে এক্স্যাক্ট কি কারণের জন্য হচ্ছে, কোনো রকম ডিজেনারেটিভ চেঞ্জ বা ক্ষয় ওখানেতে হচ্ছে এটা কিনা। কি আমরা নিয়ে গেলে হবে? হ্যাঁ, অবশ্যই পরে যদি ডাক্তার দেখাতে হবে? অবশ্যই আপনি এক্স রে করে এক্স রে রিপোর্টটা নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি মধ্যমগ্রামে এসে একবার দেখা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ধন্যবাদ। আমি তাহলে আগে থেকে একটু বলে দিচ্ছি যে হেল্পিং নাম্বার যে দুটি নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলস জানতে পাচ্ছেন যে কোন ডাক্তারবাবু কখন কোথায় বসছেন বা আপনার বাড়ি থেকে কতটি দূরে রয়েছে চেম্বারটি, সব বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে হেল্প করবে। সেটা বললাম। তার সঙ্গে যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, যে কোনো চিকিৎসালয়ে যদি চিকিৎসা করে থাকেন, সেই রিপোর্টগুলো প্লিজ আপনারা কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলছি ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, বলুন। বলুন। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, বলুন। আমার কাকলি পাল বলছি, বিরানব্বই। হ্যাঁ, বলুন। আমার নাম কাকলি পাল। আচ্ছা আচ্ছা, বলুন। বলুন। আমার হচ্ছে পার্কিনসন। আচ্ছা, কত বছর? পার্কিনসন হয়েছে, পার্কিনসন। কত বছর হলো? 3-4 বছর। এটা আমাদের এই রেঞ্জ থেকে এসছে। আচ্ছা, 3-4 বছর ধরে। বহু ডাক্তার দেখেছি, ভালো হয়নি। এমনকি আপনার ডাক্তার চেঞ্জও দেখি, ডাক্তার ঠিক চেঞ্জ। আছে, নাম বলতে হবে ঠিক না। আছে, কোনো রকম নাম বলার দরকার নেই। প্রথম কথা বলি, আপনি কোথা থেকে বলছেন? আমি উল্টা 4 বছর কোথা থেকে? বহু ডাক্তার দেখি ভালো হতে পারছি না। ঠিক আছে, আপনি কোথা থেকে বলছেন? আমি উল্টা থেকে উল্টোডাঙ্গা থেকে। ঠিক উল্টোডাঙ্গা আছে, ঠিক থেকে। আছে। ঠিক আছে, দেখুন আপনি আমি উল্টা ঠিক আছে, শুনতে পেরেছি। শুনুন আপনি। আপনার ট্রিটমেন্ট অবশ্যই আছে, আপনি ভালো হবেন। কত বলতে পারি না। হ্যাঁ, ঠিক আছে। কাকলি পাল ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন। আমার কথাও চলে গেছে। ঠিক আছে, আপনি ঠিক টিভিতে আছে। শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। দিদি, আপনি টিভিতে শুনুন, ডাক্তারবাবু মেন যে বলছেন। জিনিসটা হয়, এই যে আপনি আজকের যে টপিকটা পার্কিনসন, আগে এটা জেনে নিন যে এটা কি কারণের জন্য হচ্ছে। একদম। যেটা হচ্ছে আমাদের একটা বয়সের 60 বছর বয়সের ওপরে গেলে আমাদের কি হয়, আমাদের ব্রেনের কিছু সেল থাকে, সেগুলো একটু ক্ষয় হতে থাকে। এবং যখনই সেটা ক্ষয় হয়, তখন আমাদের ব্রেনের কিছু সেল থেকে আমাদের নিউরন যেটাকে বলে, ওই নিউরনের থেকে আমাদের কিছু কেমিক্যাল বেরোয়, যেটাকে বলা হয় যে আমাদের গোটা বডির মধ্যে মোটর নার্ভ সিস্টেম যেগুলো আছে সেগুলোকে একটা মেসেজ পাঠায়, সেটাকে বলা হয় ডোপামিন। তো ডোপামিনের সিক্রেশনটা যখন কম হয়, সেই কারণের জন্য আমাদের এই রোগটা হয়। এই পার্কিনসন রোগটাতে কি হবে, যে আমাদের এই যে ডোপামিনের কাজটা হচ্ছে আমাদের হাত পা বিভিন্ন রকম মোটর যে নার্ভাস সিস্টেম আছে, কথা বলা, ঠিক আছে, চোখের পাতা ফেলা, তার সাথে সাথে এই হাঁটা চলা, বসা ওঠা, এইগুলোকে কন্ট্রোল করে। যে আমরা কতটা ফোর্স দিলে একটা স্টেপ ফেলতে পারবো, কতটা লাউড কথা বললে আমরা সামনের যিনি মানুষ আছেন উনি শুনতে পাবেন, এবং তার সাথে সাথে আমরা হাঁটলে দেখবেন আমাদের হাত এবং পা একসাথে দেখবেন নড়ে, সেটা কিন্তু এই রোগেতে কমে যায়। তো এই যে আমাদের হাতের যে আমরা পাচ্ছি না মেসেজটা, যে আমরা কতটা ফোর্সে তুলবো, সেটার জন্য কিন্তু দায়ী এই রোগ। এই যে উনি বললেন যে আমার কথাটা জড়িয়ে যায়, আমি এটাই বললাম যে এই যে কথা বলা, এটার পেছনেও কিন্তু এই রোগটা হয়, কারণ ওই ডোপামিনটা আমাদের ঠিকঠাক মতো সিক্রিয়েশন হচ্ছে না। আপনি রোগটা এতদিন ধরে ভুগছেন, কারণ হচ্ছে আপনার যেটা ট্রিটমেন্ট হচ্ছে, সেটা আমি শুরুতেই প্রোগ্রামের স্টার্টিংয়েই বললাম যে অন্যান্য জায়গাতে কি হয়, এটার সিমটমের ট্রিটমেন্ট হয়। তো এই সিমটমের ট্রিটমেন্ট করে কিন্তু আপনি রোগটাকে কখনোই ভালো করতে পারবেন না। আপনাকে প্রপার যে ট্রিটমেন্টটা করতে হবে, সেটা হচ্ছে আপনার ব্রেনের সেলগুলোর ওপর দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, যাতে আপনার ডোপামিনটা বাড়ে। তার জন্য কি আছে, মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি। এই রোগের জন্য পঞ্চকর্ম থেরাপিটা মাস্ট লাগে, কারণ আমাদের পঞ্চকর্মে কিছু প্রসেস আছে, যেটাকে আমরা শিরোধারা বলি, শিরোপিছু বলি। তো এই জিনিসগুলো যদি আমরা ইউজ করি, এছাড়াও আরও অনেক আছে,
তো সেখানে কি হয়, আমাদের ব্রেন সেলগুলোর ডেভেলপমেন্ট হয়, এবং সেখান থেকে যখনই ডেভেলপমেন্ট হবে, যখনই ডোপামিনের ফরমেশনটা বাড়বে, তখন দেখবেন এই জিনিসটা ধীরে 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 কমবে। কারণ এই যে আপনার হাত কাঁপছে, পা কাঁপছে, কথা বলার অসুবিধে, এইটার কারণ হচ্ছে ডোপামিন। তাই ডোপামিনটাকে বাড়ানোর ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনি যা যা রিপোর্টস করেছেন সেগুলো নিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দেখে নিই যে এখন এক্স্যাক্ট কন্ডিশনটা কী আছে, ডোপামিনটা কতটা আছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেবো, এবং ভবিষ্যতে যাতে আপনি ভালো থাকেন সেই ব্যবস্থাটাও করে দেবো। একদম। আমি অবশ্যই তার আগে একটু বলে দিচ্ছি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের কোথায় পেয়ে যাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের কোথায় কোথায় পাচ্ছেন, আমি এক্স্যাক্ট নাম এবং মেনশন করে দিচ্ছি, লোকেশনটাও জানিয়ে দিচ্ছি, শিডিউলটা জানিয়ে দিচ্ছি। হেরিয়াতেই কিন্তু 14 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা পাচ্ছেন মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং গঙ্গাসাগর আপনারা গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন অবশ্যই বন্ধুরা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। ওপেনিং আমি ডেটটা মেনশন করে দেবো নিশ্চয়ই, সেখানে কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, নিউ কোচবিহারে বন্ধুরা পাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শ্যামপুরেও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। আমি ডেটটা অবশ্যই মেনশন করে দিচ্ছি। এবং আরেক জায়গায় পেয়ে যাচ্ছেন আপনারা খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এটাও আমি ওপেনিং ডেটটা মেনশন করে দেবো। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দেব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দিল্লিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এটাও কিন্তু আমরা ডেটটা অবশ্যই মেনশন করে দেবো, অ্যানাউন্সমেন্ট করে দেবো। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আপনাদের মেনশন করে দিলাম, এবং জায়গার লোকেশনটা আমি জানিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আপনারা আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং অবশ্যই আপনার শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের মেনশন করে দিলাম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি আশিস থেকে বলছি। কোথা থেকে বলছেন? পাটনা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে শীতকালে খুব সমস্যা হয় আর কি, মানে এই উঠতে বসতে খুব হাঁটুতে, আর হচ্ছে আপনার কোমরে ঝিনঝিন করে, আর হচ্ছে পড়ে যায়। বয়স কত আপনার? বয়স হচ্ছে ৩৫। আচ্ছা আচ্ছা, শুনুন। আচ্ছা, এটা কি শুধু এই ঠান্ডার সময় হচ্ছে না এমনি সময় হয়? ঠান্ডার সময় হচ্ছে। ঠান্ডার সময় এটা কি প্রতি সিজনে আসে আপনার? প্রায় প্রত্যেক সিজনেই হচ্ছে। আচ্ছা, এই যে যখন সিজনেতে আপনার এই ব্যথা যন্ত্রণা এই জিনিসগুলো আসে, তখন কি এর জন্য কোনো রকম ট্রিটমেন্ট করান, বা কেন হয় সেটা কি জানেন? কিছু করাইনি, শীত কমে গেলে আবার কমে যায়, আচ্ছা, ওই জন্য আর কিছু করা হয়েছে। দেখুন, মেন জিনিস হচ্ছে যদি আপনার এই ঠান্ডার সময় প্রতি সিজনেতে যদি এই জিনিসটা ফেরত আসে, তাহলে কোথাও না কোথাও একটুখানি প্রবলেম আছে। কারণ হচ্ছে যদি আপনার খুব অল্প, মানে জাস্ট হয়তো স্টার্টিং হয়েছে, সেরকম কিছু হয়নি, সেরকম যদি আপনার শরীরের মধ্যে কোনো রকম অস্টিও আর্থারাইটিক চেঞ্জ থাকে, কিংবা যদি কোনো রকম আর্থারাইটিসের আপনার লক্ষণ থাকে খুব অল্প পরিমাণে হলেও, সেটা কিন্তু আমাদের এই ঠান্ডার সময়তে একটু বেশি দেখা যায়। ঠিক আছে? তো যদি এই জিনিসটা আসে বারবার, তাহলে কিন্তু আমার মতে বলে যে একটুখানি টেস্ট করে একটু দেখে নেওয়া দরকার। ঠিক আছে, যে আপনার আছে কি না। যদি না থাকলেও ঠিক আছে, আমরা নর্মাল জিনিসের জন্য ভাববো। কিন্তু যদি থেকে থাকে, তাহলে কি হবে, আপনি আগে থেকে আপনি রোগটাকে জেনে যাচ্ছেন, তাহলে তার জন্য আপনি প্রোটেকশনটা আগে থেকে নিয়ে নিতে পারবেন, যাতে ভবিষ্যতে রোগটা না বাড়ে। ঠিক আছে? তো আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে যোগাযোগ করুন, কি কি টেস্ট করতে হবে, কি করলে আপনি রোগটা সম্বন্ধে জানতে পারবেন, এবং যদি রোগটা আসে তাহলে কিভাবে আপনি সেখান থেকে সুস্থ হবেন,
এবং সুস্থ থাকবেন, এই টোটাল জিনিসটাই আপনাকে গাইড করে দেওয়া হবে। তাই আপনার কাছে যে সেন্টার থাকবে সেখানে এসে শুধু একবার যোগাযোগ করুন। ধন্যবাদ। অবশ্যই আমি একটু বলে দিচ্ছি যে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা জানেন মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে কিন্তু আপনারা সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন হাতিবাগানে পাচ্ছেন, যেটা শোভাবাজার শিফট করে হাতিবাগানে হয়েছে চেম্বার, সেটা আপনারা অনেকেই জানেন। এবং আরেকটি হলো দক্ষিণ কলকাতা ল্যান্সডাউনে আপনারা পাচ্ছেন। এছাড়া বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে বন্ধুরা পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। আমি একটু ডেটগুলো মেনশন করে দিচ্ছি কোথায় ওপেনিং হয়েছে, এবং সেটা একটা সুখবর। 12 তারিখ কিন্তু 12 তারিখে যে শ্যামপুরে ওপেনিং হয়েছিল ভীষণ সাকসেসফুল, মানে প্রচুর পেশেন্ট, প্রচুর মানুষরা দূর দূর প্রান্ত থেকে এসেছেন। একদম আমরা সেটাই কিন্তু ভীষণভাবে আমরা অ্যাপ্রিসিয়েট, এবং আপনারাও ভীষণভাবে সন্তুষ্টি হয়েছে, আত্মতৃপ্তি হয়েছে আপনাদের এখানে। অবশ্যই ডাক্তারবাবুর সান্নিধ্যে এসে এবং ভালো আপনাদের রেজাল্টটা পাচ্ছেন, যে খুব ভালোভাবে সে ট্রিটমেন্ট এবং কিভাবে কি হবে সব কিছু ডাক্তারবাবুর কাছ থেকে আপনারা পেয়ে ভীষণ মানে ডাক্তারবাবুরাও ভীষণ সাকসেসফুল, সেটাই বলতে হয়। সেটাই কিন্তু আবার এই 12 তারিখেরটাই কিন্তু 12 তারিখে যেমন আপনারা পেয়েছেন, তেমনই কিন্তু 25 তারিখ কিন্তু শ্যামপুরে আপনারা পাচ্ছেন। 25 তারিখে সেই ডেটটি কিন্তু আবার আমাদের আরেকটি ডেট নেওয়া হয়েছে, সেটা হলো 25/1 এবং 25। অবশ্যই 2025-এর 25 তারিখেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। সেদিনে কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এবং আরেকটি ডেট যেটা আপনারা জানেন 19/1/25, সেটা কিন্তু গঙ্গাসাগরে ডক্টর বি শর্মাকে সেদিনও আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া 26/1/25 ক্যানিংয়ে পাচ্ছেন, সেটাও কিন্তু ওপেনিং ডেট অবশ্যই আপনারা জানেন, সেটা কিন্তু 26/1/25 ক্যানিংয়ে। এছাড়াও আরও যে প্রশস্ত হয়েছে সেটা আপনাদের অ্যানাউন্সমেন্ট আমরা করছি, আরও পরপর আমরা করে যাব অবশ্যই সেই সুখবরটি। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদ এই জায়গাগুলোতে কিন্তু প্রশস্ত হচ্ছে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার, অর্থাৎ আপনারা সেখানেও কিন্তু ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি মিনু দাস পাল বলছি বেহালা থেকে, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে। অবশ্যই বলুন মিনুদি, বলুন কি সমস্যা বলুন। বলছি কি আমার থাইরয়েড আছে, আর হচ্ছে যে আমার এই পায়ের গোড়ালিতে ব্যথা করছে খুব, এই কি কদিন ধরে ব্যথা করছে, আর কি কি খাবো না আমি ওইটা জিজ্ঞেস করতে চাই। দেখুন, আগে মেন জিনিস হচ্ছে আপনার রোগটা আছে, অবশ্যই তার জন্য লাইফস্টাইল দরকার, কিন্তু তার সাথে সাথে কিন্তু রোগটাকে আগে ভালো করতে হবে। এই যে আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে, আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েছেন? না, এই 2-4 দিন আমার গোড়ালিতে ব্যথা করছে, আর থাইরয়েডটা আছে। হ্যাঁ ঠিক আছে, থাইরয়েডের জন্য তো আপনি ট্রিটমেন্ট করছেন এতদিন। হ্যাঁ, থাইরয়েডে আমি একটা করে ট্যাবলেট খাচ্ছি। ঠিক আছে, কালি পেটে। ঠিক আছে, আপনি খাচ্ছেন, তাতে কি আপনার থাইরয়েড কন্ট্রোলে আছে? ওটা তো আমি টেস্ট করিনি, 3 মাস হচ্ছে, এবারে করবো। তাহলে মেন জিনিস হচ্ছে আগে আপনি টেস্ট করান, টেস্ট করে আগে দেখুন যে আপনার থাইরয়েডের কন্ডিশনটা কি আছে। যদি আপনার বাড়া থাকে তাহলে জানবেন যে আপনি এতদিন ধরে যে ওষুধ খাচ্ছেন সেটাতে কিন্তু আপনার কাজ হচ্ছে না। তাহলে কি করতে হবে, আপনাকে সেই প্যাথিটাকে চেঞ্জ করতে হবে যাতে জিনিসটা কন্ট্রোলে আসে এবং ভবিষ্যতে যাতে আপনি মেডিসিনটা ছাড়তে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে গোড়ালিতে যে ব্যথাটা হচ্ছে, হয়তোবা আপনার অল্প দিনের জন্যই আছে, কিন্তু হয়তোবা কিছু জিনিসের সূত্রপাতও এটা হতে পারে। যেমন যদি ইউরিক অ্যাসিড থাকে তার একটা ডায়েট চার্ট আলাদা হবে, যদি আপনার পায়ের গোড়ালিটা বাড়তে থাকে তার একটা ডায়েট চার্ট আলাদা হবে, ঠিক আছে? তো আপনি প্রথমত একটা থাইরয়েডের কারেন্ট টেস্ট করান এবং তার সাথে সাথে একটা ইউরিক অ্যাসিডের টেস্ট করান। এই টেস্টের রিপোর্টটা নিয়ে বেহালা থেকে বলছেন, আপনার যেটা কাছে হবে, খিদিরপুরেতে আমাদের আছে চেম্বার, আপনি খিদিরপুরে এসে রিপোর্টটা আগে দেখান। যদি কোনো নর্মাল প্রবলেম থাকে ঠিক আছে, কোনো রকম কিছু নয়, কোনো রকম মেডিকেশন নয়, আপনাকে অ্যাডভাইস দিয়ে দেবেন যে এইভাবে লাইফস্টাইলটা চলবেন, এই ডায়েট আপনি করবেন। আর যদি কিছু প্রবলেম পাওয়া যায় তার জন্যও আপনাকে অ্যাডভাইস দেবে যে কি করলে আপনি সেখান থেকে ভালো হবেন এবং ভবিষ্যতে যাতে রোগটা না বাড়ে। তো এই জিনিসগুলো প্রপারলি ওয়েতে দেখালে, প্রপারলি ওয়েতে করলে তবেই বলা যায়। কারণ আমি জানলাম না আপনার ইউরিক অ্যাসিডটা বেশি কিনা, আপনাকে একটা ডায়েট বলে দিলাম, এবার দেখা গেল যে ইউরিক অ্যাসিড আপনার বেশি আছে, সেখানে আমি অন্য একটা ডায়েট বললাম, ঠিক আছে? তো এই জিনিসটা একটুখানি চেক আপের পর তারপরই আমরা বলতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ দিদিভাই। আপনি ফোন নাম্বার দুটি আপনি
অবশ্যই নোট করে রাখুন। আমি আরেকবার বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বার যেটা লেখা রয়েছে টিভি স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন প্লিজ অবশ্যই সেই রিপোর্টগুলো কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। আমরা এবার একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এবং গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা কতটা উপকৃত হয়েছেন, এবং বিভিন্ন রোগ নিয়ে যারা এসে কতটা দুঃখ বেদনা কষ্ট নিয়ে এসে তারা কতটা আনন্দিত উচ্ছ্বসিত, এবং অবশ্যই একটা রোগমুক্ত জীবন পাওয়া যায় কতটা সে একটা আনন্দ পাওয়া যায়। আমার মনে হয় আপনারা দেখুন তাদের সেই বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আবার আমরা ফিরে আসবো অবশ্যই অনুষ্ঠানে। ম্যাডাম আপনার নাম কি? রিনা দে। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো, আর ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি, এটাই প্রথমবার। আচ্ছা, আগে মলম লাগাতাম, মলম লাগলে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? হাতটা তোমার টান ধরতো, আর কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ। চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ। তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমার বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না? না, আমার একদম কষ্ট হচ্ছে। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটাছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ। ঠিক আছে, আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা।
আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। অবশ্য আপনারা দেখলেন যে আমরা ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরকম ছোট ছোট কিছু ক্লিপিংস, এছাড়া তো অসংখ্য মানুষের কিন্তু এরকম নানান সমস্যা নিয়ে তারা আসছেন এনবিপিতে এসে তারা কতটা উপকৃত হচ্ছেন নানান রোগ নিয়ে। সে ছোট থেকে বিভিন্ন রোগের যে সমস্যাগুলো তৈরি হয়, যারা প্রথমের দিকে আসছেন প্রাইমারি একটা স্টেজে, বা যারা আরেকটু গাড়িয়ে আসছেন, মানে বিভিন্ন রকম কোয়ালিটির মানুষরা কিন্তু আসেন আসলে এনবিপিতে। আর সেইভাবে কিন্তু সুন্দর একটা সুস্থ জীবনকে কিভাবে ফিরে পাওয়া যায়, প্রত্যেকটি ডক্টর কিন্তু তাদের শিক্ষা, তাদের মেধা এবং তাদের কোয়ালিটি দিয়েই তারা কিন্তু সুন্দরভাবে ট্রিটমেন্টের মাধ্যমে মানুষকে সুস্থ করে তুলেছেন। এবং সেই ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি, কতটা তারা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা তাদের আবেগপ্রবণ হয়ে তারা কিন্তু এইভাবে নিজেদের বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরছেন এবং তারা ভালো আছেন, সবচেয়ে বড় কথা। অবশ্যই আজকের আমাদের যে আলোচনা চলছে, একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। যেই ট্রিটমেন্টটি হলো, যেই ডিজিজটি হলো পার্কিনসন। যদি আপনার শরীরে দীর্ঘদিন ধরে পুষে থাকেন বা বৃদ্ধি পায়, তার ফলে কি হতে পারে আমরা সে বিষয়ে একটু জেনে নেব ডাক্তারবাবুর কাছে। পার্কিনসনটা এই যে বলা হচ্ছে যে এটা একটা আমাদের কেমিক্যাল যেটা মেসেজ আমাদের যায় গোটা শরীরের মধ্যে। তো এই রিলেটেডেরই কিছু প্রবলেম থাকে, যেগুলোতে কিছু কিছু আমাদের দৈনন্দিন জীবনের কিছু কিছু কাজ থাকে যেগুলো একটুখানি হ্যাম্পার হয় এবং রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে। কি হয় যে যখনই আমাদের মুভমেন্ট করব, যদি পার্কিনসন রোগটা ডে বাই ডে বাড়ে, যখন আমরা হাঁটবো আমাদের কিন্তু মনে ইচ্ছা হবে যে হ্যাঁ আমি একটু জোরে হাঁটি বা আমি একটু লম্বা স্টেপ ফেলি, কিন্তু আমাদের যেহেতু সেই মেসেজটা ব্রেনেতে যাচ্ছে না, তার ফলে কি হয় আমরা ছোট ছোট স্টেপ ফেলবো, ছোট ছোট স্টেপ ফেলে হাঁটতে থাকবো। এছাড়া আমাদের পায়ের মাসল কাঁপতে থাকবে, তার সাথে সাথে আমাদের হাতে করে কোনো জিনিস আমরা তুলতে পারবো না, হাত সবসময় একটা হাতের মধ্যে ট্রিমার থাকবে, মানে কাঁপবে। তার সাথে সাথে যখন আমরা শুয়ে থাকবো, আমরা ঠিক পশ্চারটাকে আমাদের মনে হবে বারবার ধরে চেঞ্জ করি, কিংবা পা মাঝে মাঝে তুলতে হবে, মাঝে মাঝে নামাতে হবে। এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, আমি হয়তো এটা চাইছি না, কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের চোখের পাতা যেরকম ব্লিঙ্ক হয় সেরকম ব্লিঙ্ক হবে না। তার সাথে সাথে ডে বাই ডে যদি রোগটা বাড়ে, আমাদের কথা বলার একটা প্রবলেম আসবে। আমরা হয়তো চাইছি একটু জোরে কথা বলতে, কিন্তু কথা বলতে পারবো না। হয়তো চাইছি আস্তে কথা বলতে, দেখা যাবে সেখানেতে হয়তো খুব জোরে জোরে র্যাপিডলি কথা হয়ে যাচ্ছে। তো যেটা আমাদের ইচ্ছা থাকবে সেই ইচ্ছার বিরুদ্ধেই হবে। তার সাথে সাথে যেটা দেখা যাবে যে আমাদের মাসেলসগুলো মাঝে মাঝে হয়তো স্টিফ হয়ে যাচ্ছে এবং ট্রিমার সারাক্ষণই থাকছে। এবং হচ্ছে এর সাথে সাথে কিছু নন মোটর যে আমাদের এগুলো থাকে, যেমন হচ্ছে আমাদের কনস্টিপেশন থাকবে, তার সাথে সাথে আমাদের ইউরিনেরও প্রবলেম থাকবে, বারবার ইউরিনের লাগবে। এই যে টোটাল জিনিসগুলো, এইটা কিন্তু আমাদের দেখুন যে ডেলিকার লাইফের মধ্যে কিন্তু একটা হ্যাম্পার ফেলে। এই যে আমাদের হাঁটা চলা, কোনো কিছু হাতে করে তোলা, কথা বলা, তো এই জিনিসগুলো যখনই হ্যাম্পার হবে তখন ডে বাই ডে দেখবেন সেই পেশেন্টটা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। এবং আমরা বহু পেশেন্ট এরকম দেখেছি যারা কিন্তু আসেন যে 4 বছর 5 বছর 6 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন এবং এখানে এসে ওনারা বলেন যে আমি তাড়াতাড়ি চাই ভালো হতে। সেই জায়গাটাতে অনেক সময় হয় না, কারণ একটু টাইম লাগে, সেই টাইমটা আমরা শুরুতে বলে দিই, কিন্তু যদি একটু তাড়াতাড়িটা ওনারা কেন করেন সেটাও আমরা বুঝতে পারি। আমি ফোনটা ধরে নিই। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি স্বপন রায় বলছি। কোথা থেকে বলছেন? বলছি বর্ধমান থেকে। আচ্ছা, বলুন কি সমস্যা স্বপন? আমার না হঠাৎ করে কোমরে চোট লেগে গেছে। মানে আমি নিচে বসেছিলাম, বসে থেকে ওঠার পর চোট লেগে গেছে, ব্যথাটা কিছুতেই কমছে না। আমি এক্সপ্রেসে করাইনি, দিন 7-8 হবে। আচ্ছা, ব্যথাটা কি সারাক্ষণই থাকছে? না, কাজ করলে ঠিক আছে, যখন শুয়ে বা উঠছি বা অনেকক্ষণ বসে রয়েছি তারপর উঠতে, তখন ব্যথাটা, রাত্রের দিকে ব্যথাটা বেশি বাড়ছে। রাত্রের দিকে ব্যথাটা বাড়ছে। দেখুন, আপনার ক্ষেত্রে যেহেতু একটা চোট লেগেছে বলছেন, তো সেহেতু হয়তো বা ওখানেতে লোকাল কিছু মাসেলস কিছুর প্রবলেমের জন্য হয়তো বা ব্যথাটা হতে পারে,
কিংবা যদি অন্য কোনো কারণ থাকে সেটা আমরা একটু পরে ভাবছি। আপাতত আপনি যেটা করুন সেটা হচ্ছে আপনি রাত্রির দিকে কিংবা দিনের বেলাতে একটু গরম সেঁক দিন, ঠিক আছে? যদি আপনার গরম সেঁক 2-1 দিন দেওয়ার পর যদি দেখা যায় যে না এই ব্যথাটা কমছে না, আপনার একইভাবে থাকছে, তাহলে একটা কাজ করবেন, একটা কোমরের এক্সরে করিয়ে নেবেন। কারণ এই জিনিসগুলো বাইরে থেকে ওইভাবে বোঝাটা সম্ভব নয়। হ্যাঁ, নর্মাল যদি আপনার কিছু চোট আঘাত লাগে সেখানে যদি আপনি একটুখানি হট কম্প্রেশন দেন সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পেতে পারেন। কিন্তু যদি সেটাতেও না হয় তাহলে একটা এক্সরে করিয়ে নিন কোমরে, সেই এক্সরে রিপোর্টটা নিয়ে আমাদের কাছে আসুন, আমরা দেখে নিই যে কী কারণের জন্য হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেটাও গাইড করে দেবো, আর যদি দেখা যায় যে এক্সরে প্লেটে কোনো রকম প্রবলেম নেই তবুও আপনার ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাহলে উইদাউট মেডিসিনেও আপনাকে কিছু জিনিস বলে দেওয়া হবে, সেই জিনিসগুলো করলে দেখবেন এই প্রবলেমটা আর হবে না। তো আরেকটা কথা জিজ্ঞেস করা আছে, দাঁতের কোনো ট্রিটমেন্ট হয়? হ্যাঁ, দাঁতের ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটা দেখতে হবে যে, কারণ অনেক সময় কি হয়, অনেকে বলে যে আমার দাঁত নড়ছে, সেই জায়গাতে তো কিছু করার নেই, সেই জায়গাতে এইটা আমরা বলতে পারবো না যে দাঁত আবার ঠিক হয়ে যাবে। কিন্তু দাঁতের যদি অন্য প্রবলেম থাকে কিংবা গামসে যদি প্রবলেম থাকে, কোনো রকম যদি ইনফেকশন থাকে, সেখানেতে আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং সেটা দেখার পর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা পার্কিনসন। আচ্ছা ডাক্তারবাবু, অনেক সময় এই যে দেখা যায়, আপনি বললেন যে ব্রেনের সঙ্গে একটা ভীষণভাবে এর একটা বেশ সম্পর্ক আছে, তা এই যে অনেক সময় কি মেন্টালি ডিসব্যালেন্স, এর থেকে কি এই জায়গাটাও কি তৈরি হতে পারে মানসিকভাবে কোনো মানে রোগ, একটা মেন্টালি যেটাকে বলে, সেই জায়গাটা কি তৈরি হতে পারে? আমি জায়গাটাতেই আসছিলাম যে এই সমস্ত পেশেন্টরা যারা দীর্ঘদিন ধরে ভোগে, কারণ অন্য জায়গায় যখন ট্রিটমেন্ট করছেন বছরের পর বছর, উনি দেখছেন যে ওনার হয়তোবা হাত কাঁপাটা একটু কমছে, কিন্তু হচ্ছে, উনি হাঁটতে পারছেন না, উঠতে পারছেন না, কিন্তু উনি ট্রিটমেন্টের মধ্যে আছেন, কারণ উনি হয়তো রেগুলার বেসে বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন, তো উনি নিজেও জানেন যে আমি ট্রিটমেন্ট করছি কিন্তু আমি ভালো হচ্ছি না। তো একটা স্টেজে গিয়ে দেখা যাবে যে উনি সম্পূর্ণভাবে ঠিক করে নেবেন যে না আমি আর ভালো হব না। তো এই জায়গাটা থেকে কি হয়, একটু মেন্টালি স্ট্রেস বাড়ে, ডিপ্রেশনের মধ্যে চলে যায়, ডিমেনশিয়া হয়ে যায়, অনেকে কথা ভুলে যায়, কারণ এই রোগের থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো আসে। তো এই জায়গাটা থেকে যখন ট্রিটমেন্টটা আমাদের শুরু হয়, তখন ফার্স্টেই যখন পেশেন্ট এসে উনি বলেন যে আমি এই খুব তাড়াতাড়ি সারতে চাই, এবং উনি আর ধৈর্যটা রাখতে পারেন না। আমরাও সেখানে মেন্টালিভাবে বুঝি যে উনি কেন ধৈর্য রাখতে পারছেন না, কারণ একটা জায়গায় যখন এসেছেন, এতদিন ধরে তো অন্য জায়গায় ছিলেন, উনি সেই রেজাল্টটা পেয়েছেন যে উনি ডে বাই ডে রোগটা বাড়ছে, প্রবলেমটা বেড়ে যাচ্ছে, কিন্তু তার কোনো রকম সলিউশন হচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে আমরা যে অ্যাডভাইসটা দিই সেটা নিয়েও আলোচনা করব। ফোনটা ধরে নিই, তারপরে করছি। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। হ্যাঁ, আমি স্বপন সেনগুপ্ত বলছি, বারাসাত থেকে। বারাসাত থেকে স্বপন বাবু, বলুন। স্বপন বাবু, কি সমস্যা বলুন? শীতের দিকে কি হয়, সকালের দিকে যখন ঘুম থেকে ওঠার পর পায়ের পেশিগুলো ফুলে থাকে, এবং সেটা আস্তে আস্তে দুপুরের দিকে যখন এগিয়ে যায় তখন ওটা ঠিক হয়ে যায়, এবং মাঝে মাঝে সেটা ব্যথাও করে। তো এর যদি কোনো সলিউশন আপনারা বলে দেন। যদি কি আপনার পায়ের শুধু কি মাসেলেই ব্যথা হয়? হ্যাঁ হ্যাঁ, মাসেলেই ব্যথা। রাতে যখন শোন তখন কি মাসেলে কোনো রকম ক্র্যাম্প আসে, পা টান ধরে যায়, এরকম কিছু? না, পা টান ধরে না। এবং আমি যে বিছানাটা শুই, সেই বিছানাটাও খুব একটা যে গদি বিছানা এমনটা না। আচ্ছা, আমার অন্য কোনো প্রবলেমও নেই। আচ্ছা, এটা কি শুধু এই ঠান্ডার জন্য হচ্ছে? ঠান্ডার সময়তেই বেশি হয়, মানে বেশি করে ঠান্ডার সময়তেই হয়, অল সিজনে থাকে না এটা, তাই তো? বৃষ্টি হয়েছে কদিন, একটু ঠান্ডা ঠান্ডা ভাব সেই সময় তো হয়। আচ্ছা, সেই সময় তো হয়। দেখুন, এই যে ব্যথা ভাবটা যেটা মাসেলে আছে, অনেক সময় কি হয়, আমাদের মাসেলে যদি ক্র্যাম্প হয় সেখান থেকে এই জিনিসটা আসে, এবং মাসেল যদি স্টিফনেস ধীরে ধীরে বাড়তে থাকে, এই বলছি না যে খুব স্টিফ হয়ে যাবে, যদি মাসেলের মধ্যে একটু স্টিফনেস থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা ধীরে ধীরে বাড়তে পারে। তো আপনার ক্ষেত্রে এটাই বলবো যে যদি আপনার ক্ষেত্রেও বলবো যে একটুখানি হট কম্প্রেশন দিন। হট কম্প্রেশন এই সমস্ত রোগের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। সেই হট কম্প্রেশনে যদিও আপনার না সারে, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে এই জিনিসটা কেন হচ্ছে, ইউরিক অ্যাসিডটা একবার দেখতে হবে। এছাড়া
মাসেলে হচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে যে আপনার হাঁটুতে কোনো রকম ব্যথা অনুভব হচ্ছে কিনা মাঝে সাঝে, ঠিক আছে। অনেক সময় কি হয়, আমাদের অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ যদি আস্তে আস্তে আসে, ক্ষয় যদি আস্তে আস্তে হয়, ওখান থেকে কি হয় আমাদের যে নার্ভগুলো বেরোয়, সেই নার্ভের ওপরে যদি কোনো কারণে প্রেশার হয় এবং সেখান থেকে যদি ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাকভাবে আপনার পায়েতে না হয়, সেখান থেকেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো আপনি কয়েকটা দিন দেখে নিন, আপনার কিছুদিন হচ্ছে, আরও কয়েকটা দিন দেখে নিন যে আপনার হট কম্প্রেশনে জিনিসটা চলে যাচ্ছে কিনা। যদি না হয় তাহলে আপনি বারাসাত থেকে বলছেন, মধ্যমগ্রামে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, আমরাও একবার ক্লিনিক্যালি দেখে নিই যে কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে বা কোন জায়গাটাতে হচ্ছে পার্টিকুলারলি, এবং আমরা কিছু রিপোর্ট যদি প্রয়োজন মনে হয় করিয়ে নেব। তারপরে আপনাকে গাইডলাইনটা দিয়ে দেবো যে যদি প্রবলেম থাকে তার জন্য একটা গাইডলাইন, যদি কোনো রকম রিপোর্টসে প্রবলেম না থাকে তার জন্য একটা গাইডলাইন্স দিয়ে দেবো। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু বিভিন্ন রকম চিকিৎসাগুলো পাচ্ছেন আপনারা, তার কারণ বিভিন্ন যে আপনারা রোগের যেটা নানান রকম দুরারোগ্য রোগ থেকে শুরু করে নানান কঠিন জটিল ভয়ঙ্কর রোগ, এবং তার সঙ্গে কিন্তু যেটাকে হলো দীর্ঘদিন ধরে যেই রোগগুলোকে আপনারা পুষছেন, অর্থাৎ যেই রোগগুলো হলো ক্রনিক ডিজিজ বলে, আমরা দীর্ঘদিন ধরে যেই রোগগুলোকে আমরা পুষে একটা সলিউশনে আসছেন, কখন যখন এনবিপিতে এসে আপনাদের সেই ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ জীবন পাচ্ছেন। কিন্তু হয়তো আপনি ভাবছেন যে এখানে কি সব রকম চিকিৎসা, নিশ্চয়ই সব রকম চিকিৎসা পাচ্ছেন, তার সঙ্গে কিন্তু আলাদা একটি ডিপার্টমেন্ট রয়েছে, সেটা আপনারা জানেন। স্কিন এবং হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে, বিভিন্ন রকমের যত রকমের আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সব রকম চিকিৎসাই কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু আপনার একটাই কাজ হলো দুটি নাম্বারকে নোট করে রাখা, এবং অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বার দুটির মাধ্যমে আপনার ডিটেলসটা কিন্তু জানবেন। তার সঙ্গে কিন্তু ডাক্তারবাবুরা কোথায় বসছেন, কোথায় তাদের কাছে পাচ্ছেন, আপনার বাড়ির কতটা কাছে মানে চেম্বারগুলো রয়েছে, সব কিছু বিশদভাবে জানার জন্য দুটি নাম্বার কিন্তু আপনাদের ভীষণভাবে হেল্প করবে। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনি বিশদভাবে জানতে পাচ্ছেন। আর কোথাও যদি ট্রিটমেন্ট করে থাকেন সেটাও কিন্তু প্লিজ আপনারা সেই রিপোর্টগুলো, টেস্ট রিপোর্টগুলো সঙ্গে নিয়ে আসবেন। আবার ডাক্তারবাবুর কাছে আমি চলে যাব অবশ্যই। যেটা হলো অনেক সময় এই যে আমাদের কিছু বন্ধুদেরও ফোন আসে, বা প্রচুর মানুষ কিন্তু আসে এনবিপিতে, যে আমরা বিভিন্ন প্যাথিতে চিকিৎসা করেছি বা বিভিন্ন জায়গায় আমরা ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসায় এসে সেটা কিন্তু একটা কী বল মিরাকেল রেজাল্ট পেয়ে যাচ্ছেন। এটার একটা রহস্যটা আমরা একটু জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি সৌরভ মল্লিক কথা বলছি, হাওড়া থেকে। বলুন সৌরভবাবু, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার এই শীতকালে হাঁটুর প্রচন্ডভাবে ব্যথা অনুভব করি, এ থেকে প্রতিকার পাবার। মানে শুধু কি শীতকালেই? এটা শীতকালেই মূলত হয়। হাঁটুতে কি হচ্ছে? বসতে উঠতে গেলে ব্যথা হচ্ছে? হ্যাঁ, হাঁটতে গেলে ব্যথা হচ্ছে প্রচন্ড ভাবে। আচ্ছা, সিঁড়ি ভাঙতে গেলেও লাগছে? সিঁড়ি ভাঙতে অতটা হয় না, বসতে গেলে উঠতে গেলে হয়। আচ্ছা, কোন রকম আওয়াজ বা কিছু হচ্ছে না এমনি ব্যথা হচ্ছে? এমনি ব্যথা হচ্ছে, ব্যথা সারাদিনই অনুভব করি। সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি ব্যথার পরিমাণ বা পায়ে একটুখানি স্টিফনেস ভাব খুব বেশি থাকে? বেশি থাকে। তারপর একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে একটু ফ্রি হয়ে যায়, অনেকটা কম অনুভব করি। ঠিক আছে, দেখুন আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি কি করলে ভালো। শুনুন, মেন জিনিস হচ্ছে ওনার কিছু কিছু সিমটম থাকে যেটা আমাদের শীতকালেতে খুব বেশি দেখা যায়। আমি বারবারই বলেছি সেটা নিয়ে, সেটা হচ্ছে উনি যে মেন সিমটমটার কথা বললেন, যেটা আমি জিজ্ঞাসা করলাম যে সকালবেলায় মর্নিং স্টিফনেস, মর্নিং পায়েতে স্টিফনেস এবং তার সাথে সাথে ব্যথা, এটা কিন্তু একটা রোগের লক্ষণ। যদি নর্মালি ওনার ব্যথা থাকে সারাক্ষণই একইভাবে থাকছে, বা হয়তো সেটা ঠান্ডার জন্য হচ্ছে, সেটা আলাদা, কিন্তু এই সিমটমটা কিন্তু একটু অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জের দিকে ইশারা করছে। নাও হতে পারে, কিন্তু যেহেতু সিমটমের সাথে এটা মিলছে, তাই আপনাকে একটাই অ্যাডভাইস দেবো যে এক্সরে করিয়ে নিন, একটা হাঁটুর এক্সরে করান। কারণ এই জিনিসগুলো কি বোঝা যায় না, যে একটা ছোট্ট ব্যথা থেকে কখন সেটা বড় জায়গায় গিয়ে পৌঁছবে সেটা কেউই বলতে পারবো না উইদাউট টেস্ট করা ছাড়া। টেস্ট করলে একমাত্র বুঝতে পারবো। ঠিক আছে, আপনার হলো না, টেস্টের রিপোর্ট নর্মাল, ঠিক আছে, তাহলে কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই। কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ ওখানেতে কোনো প্রবলেম ছোট হয়ে আছে এবং সেটা হয়তো ডে বাই ডে বাড়ছে, শুধু হয়তো এখন এই ঠান্ডার সময় অনুভব হচ্ছে, সেটা যদি বাড়তে থাকে তাহলে হয়তো অন্য সিজনেও সেটা হবে।
তো সেই কারণে একটা এক্স রে করিয়ে নিন, এক্স রে রিপোর্টটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আমরা ডিটেলস আপনাকে বলে দিতে পারবো কি করলে আপনি ভালো হবেন। যদি রোগ হয় কোনো রকম কিছু থাকে তারও সলিউশন থাকবে, যদি কোনো রকম রোগ আপনার না দেখা যায় তাহলে উইদাউট মেডিসিনে আপনি কীরকম থাকবেন সেটাও আপনাকে বলে দেবো। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ম্যাডাম, আমি নিউ টাউন থেকে গৌতম মুখার্জি বলছি। বলুন গৌতম বাবু, বলুন কি সমস্যা? প্রথমেই আমি শুভেচ্ছা জানাই আপনাদের দুজনকে, খুব সুন্দর করে উনি বোঝাচ্ছেন। আমার দুটো সমস্যা, একটা হচ্ছে এখন ইদানিং থেকে খুব ঘাড়ে খটকা লেগে যাচ্ছে, ঠিক আছে, এটা ওই 2-3 দিন থাকছে, তারপরে আবার কমে যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে পায়ের ডান দিকে গোড়ালিতে না প্রচন্ড যন্ত্রণা করে, তখন ওই ঠান্ডা জল গরম জলে সেঁক দেওয়ার পর কিছুটা কমে। এবং আমি জুতোও চেঞ্জ করেছি, তাতেও সেইভাবে কোনো ফল পাচ্ছি না, কি করা যায়? আচ্ছা, আপনার এই যে গোড়ালিতে ব্যথা হচ্ছে, এটা কি আপনার দুটো গোড়ালিতেই ব্যথা হচ্ছে না ডান পায়ে? ডান পায়ে ব্যথা হচ্ছে। আর এই ব্যথাটা মোটামুটি কতদিন ধরে হচ্ছে? কোনটা? এই যে গোড়ালির ব্যথাটা? ধরুন মাস 6। মাস 6। আর ঘাড়ে যেটা বলছেন খটকা লেগে যাচ্ছে, এটা ইদানিং, এটা শীতকালে বেশি হচ্ছে। এটা ইদানিং হচ্ছে, তার সাথে কি একটুখানি মাথা ঘুরছে? না, মাথাটা ঘুরছে না। মাঝে মাঝে হাঁটতে গেলে ডিসব্যালেন্স হওয়া বা একটুখানি মাথা ঘোরা, সেটা হচ্ছে ডিসব্যালেন্সটা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ঘাড়ে কি অল টাইম একটু ভারী ভারী ভাব আছে এরকম মনে হয় অল টাইম? হ্যাঁ হ্যাঁ, এবং যন্ত্রণাটা ওপর থেকে নিচে নামছে। দেখুন, আপনার ফার্স্টে বলবো এই যে প্রবলেমটা হচ্ছে মাস 6, কোন রকম কিছু টেস্ট করে দেখেননি তো যে গোড়ালির পায়ের হাড় বাড়ছে কিনা? টেস্ট করেছিলাম, সেখানে বলেছিল হাড় বাড়া, ওই টিয়া পাখির ঠোঁট যেরকম আছে ওই রকম ঠোঁটের কোণ পর্যন্ত হয়েছে। একটা জুতো বলেছিলেন, জুতোটা পরে সাময়িক লাঘব হচ্ছে, কিন্তু সেইভাবে নয়। সেই জন্যই আমি সাংবাদিকতা করি, হাঁটা চলাটা অনেক থাকে, সেই জন্যই আরো পাটাও রেস্ট পায় না সেইভাবে। আচ্ছা, দেখুন এই কারণেই আমি বললাম টেস্টটা করার জন্য। হ্যাঁ, আপনার গোড়ালির যেটা ব্যথা হচ্ছে সেটাতে যা লক্ষণ আপনি বলছেন সেটাতে গোড়ালির হাড় বাড়ারই লক্ষণ। আর দ্বিতীয়ত হচ্ছে ঘাড়ে যদি এরকম প্রবলেমটা থাকে, যদি সারাক্ষণ একটু ভার ভাব থাকে, যদি হাঁটতে গেলে একটুখানি ডিসব্যালেন্স হয় এবং ব্যথা যদি ওপর থেকে নিচে নামে, তাহলে কিন্তু এটা একটু আর্লি স্পন্ডালাইটিক চেঞ্জের লক্ষণ আছে। আরে এই সময় কি গা বমি করে? না, গা বমিটা অন্য কারণের জন্য হবে, গা বমিটা এর জন্য হবে না। কিন্তু মেন যেটা সিমটম থাকে যেগুলো আপনার এখন প্রেজেন্ট আছে রাইট নাও, সেটা কিন্তু আপনার একটুখানি ইন্ডিকেশন করছে যে স্পন্ডালাইটিক চেঞ্জের দিকে, ঠিক আছে? এটা আমি কনফার্ম আপনাকে বলছি না, কারণ এই জিনিসটা এইভাবে বলাটা সম্ভব নয়। আপনার যা সিমটম সেই অনুযায়ী আমি বলছি। তো আপনি যেহেতু গোড়ালিরও এক্স রে করিয়েছেন, করে আপনি দেখছেন যে আপনার একটা প্রবলেম আছে, তার জন্য আপনি একটা সলিউশন খুঁজছেন, ঘাড়েরও একটা এক্স রে করিয়ে নিন। তাহলে কি হবে, যদি স্পন্ডালাইটিক চেঞ্জ থাকে, হাড়ের গ্যাপ যদি আপনার ধীরে ধীরে কমতে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে কি হবে, ঘাড়টা যদি এইভাবে ফেলে রাখেন, এই যে আপনার মাঝে মাঝে খটকা লাগছে, এটা কিন্তু তখন একটা স্টিফনেসে পরিণত হবে, ঘাড়টা তখন স্টিফ হবে আস্তে আস্তে ধীরে ধীরে। তো তার থেকে বেটার কুজো টাইপের হয়ে যাবো, তাই তো? না, সেরকম না, ঘাড় আপনি ঘোরাতে পারবেন না একটা স্টেজে, ঠিক আছে? আর আপনি সেই স্টেজেতে যাতে না যায় তার জন্য একটা এক্স রে করে নিন। হলো না স্পন্ডালাইটিক চেঞ্জ, ঠিক আছে, আপনার অন্য কোনো কারণের জন্য হলো, সেখানে নর্মাল ভাবে আপনি ট্রিটমেন্ট করলেন, কিছু এক্সারসাইজ করলেন। আমি আপনার সময় নষ্ট করছি না তো? আসলে আপনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন। না না, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি টিভি স্ক্রিনেতে শুনতে থাকুন, টিভিতে শুনুন। কারণ মেন জিনিস হচ্ছে ওনার এই যে নর্মাল যদি হয়, উনি হয়তো এক্স রে করলেন, দেখা গেল যে অনেকে বলবেন যে হ্যাঁ আমার একটুখানি ব্যথা, তার জন্য আমি এক্স রে করে নেবো, কেন এক্স রেতে যাবো? এক্স রেটা করে নিতে কেন বলা হচ্ছে, কারণ এটা ভেতরের জিনিস, বাইরে থেকে এইভাবে বোঝা যায় না। আর প্রত্যেকটা বড় রোগ কিন্তু ছোট থেকেই শুরু হয়। তাই যদি আপনার যে সিমটমগুলো মিলছে স্পন্ডালাইটিসের জন্য, সেইগুলো যাতে না হয় তার জন্য শুরুতেই একবার টেস্ট করে নিন। যদি দেখা গেল যে হ্যাঁ চেঞ্জ আছে, সেটার একটুখানি সূত্রপাত হয়েছে, তাহলে শুরুতেই ট্রিটমেন্ট করে নিন, আপনি ভালো হয়ে যাবেন। আর যদি দেখা যাচ্ছে যে না আপনার কোনো প্রবলেম নেই, তখন কি হবে, কিছু এক্সারসাইজ দিলে সেই জিনিসটা কেটে যাবে। কিন্তু যদি স্পন্ডালাইটিক চেঞ্জ হয়, সেখানে যদি আপনি এই মুহূর্তেই এক্সারসাইজ করতে থাকেন, তাহলে কিন্তু সেটা ক্ষয়টা আরও বাড়বে, কারণ এর কিছু নিয়ম কারণ আছে। এক্সারসাইজ অবশ্যই লাগবে, কিন্তু কিছু নিয়ম কারণ আছে, তার সাথে এই জিনিসটা করতে হবে। তাই আপনার ক্ষেত্রে বলবো যে আপনি ঘাড়ের একটা এক্স রে করুন,
আর পায়ের গোড়ালির যেটা প্রবলেমটা বললেন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। শুধু জুতো পরলে হবে না, জুতোর সাথে সাথে কিছু ট্রিটমেন্ট আপনাকে লাগবে নিতে। সেই ট্রিটমেন্টটা যদি আপনি নেন, দেখবেন এই পায়ের প্রবলেমগুলো আস্তে আস্তে চলে যাবে। নরম জুতো পরছেন, এটাতে আপনার কি হবে, এটা আপনার শরীরের এই ব্যথাটাকে ধীরে ধীরে অ্যাডজাস্ট করবে। কিন্তু যদি প্রবলেমটা বাড়তে থাকে, ওই জায়গায় না আটকানো হয়, তাহলে ভবিষ্যতে গিয়ে ব্যথা যন্ত্রণাটা আরও বেড়ে যাবে। তো আপনি একটা এক্সরে করুন ঘাড়ের, করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আপনি ডেফিনেটলি জেনে যাবেন কি কারণে হচ্ছে, এবং তার যদি ট্রিটমেন্ট করবেন, দেখবেন আপনি এখন ভালো থাকবেন, ভবিষ্যতেও আপনি যাতে এই রোগটা না আসে সেই ব্যবস্থাও আমরা করে দেবো। একদম, মানে ফার্স্ট স্টেজে যদি আমরা এই কাজগুলোকে করে নিই, তাহলে মানে পরবর্তী আরও কোনো সমস্যা পড়তে হয় না। আমি অবশ্য বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, আগামীকালই পেয়ে যাচ্ছেন। এছাড়া ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন মেচেদাতে। আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। হলদিয়াতে পাচ্ছেন বন্ধুরা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন অবশ্যই। এবং আপনারা গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ওপেনিং ডেটটা আমি নিশ্চয়ই মেনশন করে দেবো। বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আমি ওপেনিং ডেটটা অবশ্যই আরেকটি ডেট আমি মেনশন করে দেবো, নেক্সট ডেটটি। এবং আরেকটি জায়গা হলো খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ওপেনিং ডেটটাও আমি মেনশন করে দেবো অবশ্যই। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দেবরুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। দিল্লিতেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, সেটাও আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো কবে পেয়ে যাচ্ছেন। এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও বন্ধুরা আপনারা পাচ্ছেন কিন্তু আরও যে জায়গাটি, সেটাও কিন্তু আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এবং শিলচরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে বিভিন্ন ডক্টরদের প্রতিদিন পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা পাচ্ছেন হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন। এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং আপনাদের ডেটটা মেনশন করে দিয়েছে সামনে, কিন্তু নেক্সট কিন্তু 25/1 আপনারা কিন্তু শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। 19/1-25 গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া 26/1-25 ক্যানিংয়ে পাচ্ছেন অবশ্যই বন্ধুরা। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদে বন্ধুরা পাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, এটাই আমাদের মানে শেষ পর্যন্ত। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হাওড়া শ্যামপুর থেকে বলছি, অশোক হালদার। আচ্ছা, বলুন কি সমস্যা? ধরো রাস্তা অনেকটা হাঁটলে পায়ে ব্যথা করে প্রচন্ড হারে। আচ্ছা, পাটা দু পায়ে ব্যথা হয়? হ্যাঁ, ধরো 1 ঘন্টা রাস্তা আমি হাঁটলাম, হ্যাঁ 1 ঘন্টা কি 2 ঘন্টা হাঁটলে খুব ব্যথা করে। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি বলছি। আজকে হাতে অনেকটা সময় কম, সেই কারণে আপনাকে আমি ছোট করে জিনিসটা বলে রাখছি, আপনি শুনতে থাকুন। এটা মেন জিনিস হচ্ছে, যে কোনো কারণে যে কোনো যদি ব্যথা আপনার অনুভব হয় শরীরের মধ্যে, যে আপনি হাঁটছেন তার জন্য ব্যথা হচ্ছে, এটা যদি দীর্ঘদিন হয়, তাহলে আমি বারবারই বলি যে কোনো না কোনো এটা অস্টিও আর্থারাইটিসের একটা লক্ষণ হতে পারে, বা যে কোনো রকম আর্থারাইটিসের লক্ষণ হতে পারে। কারণ আমাদের জয়েন্টের মধ্যে কিছু যদি প্রবলেম হয়, তখনই আমরা যখন হাঁটবো, যখন বসবো, উঠবো, সেখানে একটা প্রবলেম হবে। কারণ নর্মালি আর্থারাইটিসে কি হয়, আমাদের দুটো হাড়ের মধ্যে যে জেলিটা থাকে সেটা শুকিয়ে যায়, হয়তো বা আপনার ধীরে ধীরে সেইটার প্রসেসিং হচ্ছে। তাই যদি মনে করেন যে কোনো রোগ আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে, ব্যথা যদি দীর্ঘদিন ধরে হয়, তাহলে সেটার একটা সলিউশন আসতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে কিছু টেস্ট করতে হবে, করে সেটাকে কনফার্ম হতে হবে যে কি কারণে আপনার এই ব্যথা যন্ত্রণাটা হচ্ছে। কারণ কোনো রোগ ছাড়া কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো প্রবলেম আসবে না, একমাত্র রোগ হলেই তবে প্রবলেম হবে। তো আপনি একটা রিপোর্টগুলো করান, যদি বুঝতে না পারেন যে আমি কি করব, সামনেই আমাদের ডেট আছে, সেই ডেটেতে শ্যামপুরে এসে আপনি যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, ডেফিনেটলি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। একদম আমাদের সময় শেষ, নিশ্চয়ই পরবর্তী আরেকটি রোগ নিয়ে আমরা আলোচনা রাখছি।
ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।